ওভাল টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগে আমরা মূলত সবাই যশস্বী জয়সওয়ালকে নিয়ে ডিসকাস করছিলাম, কারণ তখন তিনি 51 রান করে অপরাজিত ছিলেন। তার আগে দ্বিতীয় দিনের খেলার শেষ বেলায় তিনি ব্যাট হাতে যে চমৎকার ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছিলেন, মানে ঝোড়ো হাফ সেঞ্চুরি করে ভারতকে ওই জায়গায় যে ম্যাচে প্রবলভাবে টিকিয়ে রেখেছিলেন, মানে তার ওই 51 রানের অপরাজিত ইনিংসটার জন্যই দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত ইংল্যান্ডের চাইতে 23 রানের লিডও নিয়ে ফেলেছিল। তো সেই কারণেই আমরা বলছিলাম যে জয়সওয়াল তিনি ক্রিজে যতক্ষণ মানে যত বেশি সময় স্টে করতে পারবেন সেটা টিম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকেই তত মঙ্গল, কারণ তিনি মানে ক্রিজে থাকলে শুধু রান তোলার কাজটাই করেন না, রানটাকে যথেষ্ট দ্রুত গতিতে তুলে ভারতের স্কোর কার্ডটাকে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল অ্যাক্টিভ রাখার চেষ্টা করেন। সেই কারণে জয়সওয়ালের ক্রিজে থাকাটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তার সাথে আরেকজন যিনি অপরাজিত ছিলেন ওই নাইট ওয়াচম্যান হিসেবে নামা আকাশদীপ, তার কথাটা কিন্তু খুব একটা মানে সেভাবে আলোচনা হয়নি, না হওয়ারই কথা, কারণ নাইট ওয়াচম্যান হিসেবে নামা ব্যাটারের থেকে সেরকম কী বা প্রত্যাশা থাকে। তিনি 2টা 5টা 10টা যত রানই করে আসুক না কেন সেটাই টিমের জন্য বোনাস হিসেবে কাউন্ট করা হয়। কিন্তু তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই দেখলাম ছবিটা পুরোপুরি পাল্টে গেল। এই জায়গায় আকাশদীপই মূল ক্যারেক্টার হিসেবে উঠে এলেন। অপরদিকে যার উপর সবচেয়ে বেশি ভরসা করা হচ্ছিল যশস্বী জয়সওয়াল, তিনি আর কি শুরুর দিকে দেখলাম সাইড ক্যারেক্টারে কনভার্ট হয়ে গেলেন। মানে দিনের প্রথম ওভারটা করেছিলেন জ্যাকব বেথেল, ওই লেফট আর্ম স্পিন দিয়ে ইংল্যান্ডের ক্যাপ্টেন শুরু করেছিলেন ওভারটা, কিন্তু আকাশদীপ ওই লেফট আর্ম স্পিনারকে পেয়ে তার একটা ডেলিভারিকে ওই মিড উইকেট দিয়ে যেভাবে আর কি বড় শটে কনভার্ট করে বাউন্ডারিতে পাঠালেন, মানে ওই পার্টিকুলার ওভারটার পর কিন্তু আকাশদীপ যতক্ষণ ক্রিজে ছিলেন অলিপপ কিন্তু মানে ওই জ্যাকব বেথেলকে দিয়ে আর একটা সিঙ্গেল ওভারও করাননি। আকাশদীপ শুরুর দিকে একটু বেশ স্ট্রাগল করছিলেন, ওই মেঘলা কন্ডিশনে বল সুইং করছিল, মুভমেন্ট করছিল, একটু নড়বড়ে তাকে দেখাচ্ছিল, স্লিপ কর্ডনে একটা নিশ্চিত ক্যাচের চান্স দিয়ে দিয়েছিলেন। এছাড়া তার এগেনস্ট ইংল্যান্ডের বোলাররা আরও বেশ কিছু হাফ চান্স ক্রিয়েট করেছিলেন, কিন্তু শুরুর দিকের ওই সব বাধা বিপত্তি সামলে আকাশদীপ তারপর আস্তে আস্তে কিন্তু বেশ ভালো ব্যাটিং ছন্দে থাকার ইঙ্গিত দিয়েছেন। তিনি কিন্তু ওই পার্টিকুলার জায়গায় মানে দেখলাম ওই প্রেশার কাটানোর জন্য পাল্টা কাউন্টার অ্যাটাক শুরু করলেন। দেখলাম গাস অ্যাটকিনসনকে একটা মানে ওই ফুল লেন্থের ডেলিভারিতে মানে একবারে ফ্লিক করে মিড উইকেট দিয়ে তিনি যেভাবে আর কি বাউন্ডারিতে পাঠালেন, মানে একবারে মনে হচ্ছিল প্রপার ব্যাটারের মতোই তিনি ওই জায়গায় ব্যাটিং করছেন। আউটসাইড দিয়ে অফস্টাম্প ডেলিভারিগুলোকে তিনি যেভাবে আর কি কাট শটে বা ওই জায়গায় মানে মানে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে পাঠালেন, মানে চমৎকার ছিল শর্টসগুলো দেখার মতো। আর এরপর তিনি একটা ওই গালি অঞ্চলে ক্যাচের মানে একটা হাফ চান্সের মতো দিয়ে দিয়েছিলেন, কিন্তু চান্সটা যথেষ্ট কঠিন ছিল, মানে লাকিলি তিনি ওইটা বাউন্ডারি পেয়ে গেছিলেন বলবো। এরপর ওই ডাউন দ্য লেগের ডেলিভারিগুলোকেও তিনি যেভাবে একেবারে মাপা শটে মানে সূক্ষ্ম ওই জায়গায় আর কি ফ্লিক করে মানে ওই ডিপ স্কোয়ার লেগ বা ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের অঞ্চল দিয়ে বাউন্ডারিতে পাঠাচ্ছিলেন, অসাধারণ অসাধারণ ছিল দেখার মতো। মানে মনেই হচ্ছিল না যে কোনো একজন প্রপার বোলার এই জায়গায় ব্যাটিং করতে নেমেছেন। আর অপরদিকে যশস্বী জয়সওয়াল, তিনি তখন শুরুর দিকে মানে আকাশদীপকে এত আর কি ভালো টাচে থাকতে দেখে বা ভালো ভালো শট নেগোশিয়েট করতে দেখে তিনি কিন্তু একটু আর কি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছিলেন। তিনি বরং ওই দেখলাম ওই আউটসাইড দিয়ে অফস্টাম্প ডেলিভারিগুলোকে জাস্ট গাইড করে ওই থার্ড ম্যান বা ব্যাকওয়ার্ড পয়েন্টের অঞ্চল দিয়ে বাউন্ডারিতে পাঠানোর চেষ্টা করছিলেন। শুরুর দিকে তিনি ওইভাবেই 2টা 3টা বাউন্ডারি কালেক্ট করেছিলেন, সিঙ্গেলস ডাবলস নিয়ে স্কোর কার্ডটাকে চালু রাখছিলেন, আর তখন আকাশদীপের উপরেই মূল ভরসাটা বা রান তোলার দায়িত্বটা তিনি ছেড়ে দিয়েছিলেন। এই জায়গায় মূলত দেখা যায় যে নাইট ওয়াচম্যান যখন কোনো প্রপার ব্যাটারের সাথে ব্যাটিং করে তখন ব্যাটাররাই মূলত মানে প্রচুর ইনস্ট্রাকশন দিয়ে নাইট ওয়াচম্যানকে খেলানোর চেষ্টা করে যখন তারা ভালো ছন্দে থাকে। কিন্তু মানে যশস্বী জয়সওয়াল দেখলাম উল্টো পথেই হাঁটলেন, তিনি কিন্তু খুব বেশি ইনস্ট্রাকশন দিলেন না, যেটুকু প্রয়োজন পড়েছে সেটুকুই আর কি কথা বলেছেন আকাশদীপের সাথে। আকাশদীপ বলতে গেলে একবারে নিজের মতো করেই ন্যাচারাল ইনিংসটা এদিন ডেলিভার করেছেন। তো এদের দুজনের হাত ধরে ভারতের স্কোরটা 100 রানের গন্ডি টপকে যায়, তারপর ধীরে ধীরে 150 রানের গন্ডি টপকে যায়। তখন ইংল্যান্ডের মানে গোটা টিমের জন্যই এই জুটিটা যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তারপর আকাশদীপকে দেখলাম ওই জেমি ওভারটনের ওই একটা মানে আউটসাইড দিয়ে অফস্টাম্প একটু আর কি শর্ট পিচ ডেলিভারিতে মানে যেভাবে আর কি তিনি ওই কাভার পয়েন্টের অঞ্চলের উপর দিয়ে বাউন্ডারিতে পাঠালেন, একেবারে ফাইনেস্ট এভার টু ওয়াচ। হ্যাঁ, তারপর ওই মানে গাস অ্যাটকিনসনের একটা ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিকে মানে একটু আর কি বলতে গেলে মানে শরীর ঘাসা বল ছিল, ওটাকে তিনি পুল শট করে ওই মানে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার অঞ্চল দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন। আর তার হাফ সেঞ্চুরির পর মানে গোটা ভারতীয় টিমের ড্রেসিং রুম থেকে শুরু করে ওভালের গোটা গ্যালারি মানে যত ভারতীয় সমর্থকরা ছিলেন মানে মানে প্রবলভাবে তারা খুশি হয়েছিল, মানে যেভাবে তারা উদযাপন করতে বলছিল আকাশদীপকে হেলমেট খুলে, তাতে করে মানে ওই পার্টিকুলার সিনটাই আর কি বলে দিচ্ছিল যে টিম ইন্ডিয়া ড্রেসিং রুম আকাশদীপের এই হাফ সেঞ্চুরিটাতে মানে এই যেটা আমরা কেউই প্রত্যাশা করিনি কতটা খুশি হয়েছে। মানে এটা টিমের জন্য যে পুরোপুরি বোনাস ছিল, আনএক্সপেক্টেড ছিল, সেটা তো বলাই বাহুল্য। অপরদিকে জয়সওয়াল তখন তাকে জাস্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিলেন, মানে তিনি তখন অ্যাঙ্করিং রোলটা প্লে করছিলেন। মনে হচ্ছিল যে জয়সওয়াল আর আকাশদীপের পার্টনারশিপটা নট আউট থেকেই হয়তো তারা লাঞ্চ ব্রেকে যাবে, কিন্তু আনফর্চুনেটলি ওই লাঞ্চ ব্রেকে যাওয়ার ঠিক 2 ওভার আগে ওই জেমি ওভারটনের একটা ওই শর্ট পিচ ডেলিভারিতে
লিডিং এজ হয়ে গেলেন আকাশদীপ, আর যার ফলে বলটা চলে গেল ওই ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে, আর ওইখানে ফিল্ডিং করা ওই গাস অ্যাটকিনসনের হাতে ক্যাচ দিয়ে আনফর্চুনেটলি আকাশদীপ আউট হয়ে যান 66টা রান করে। নাহলে তখন তিনি যেভাবে ব্যাটিং করছিলেন, ইংল্যান্ডের পেস বোলারদের এগেনস্টে যেভাবে ডমিনেট করছিলেন, মনে হচ্ছিল যে আরেকটু ধৈর্য ধরে তিনি যদি খেলতে পারেন, নিউ নেভার নো, সেঞ্চুরি হয়তো চলে এলেও আসতে পারে লাঞ্চ ব্রেকের পরে। তো যাই হোক, তারপরেও তিনি যে ইনিংসটা ডেলিভার করেছেন, যশস্বী জয়সওয়ালের সাথে যে পার্টনারশিপটা গড়ে তুলেছেন 107 রানের, এই জুটিটার উপর বা আকাশদীপের ওই 66 রানের ইনিংসটার উপর ভর করে কিন্তু প্রথম সেশনটা একবারে ডমিনেটিং ওয়েতে শেষ করেছিল টিম ইন্ডিয়া। তো আকাশদীপ তার ওই 66 রানের ইনিংসে 12খানা বাউন্ডারি মেরেছেন, মানে তাহলেই ভাবুন যে তার এই পার্টিকুলার ইনিংসটায় তিনি কতটা ডমিনেটিং ওয়েতে ইংল্যান্ডের বোলারদেরকে সামলেছিলেন। আর জয়সওয়ালও তারপর মানে পরের দিকের ব্যাটারদের সাথে তিনি আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ 40+ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন করুণ নায়ার আর ওই রবীন্দ্র জাডেজাদের সঙ্গে। তারপরে তিনিও নিজের সেঞ্চুরিটা তুলে নিয়ে একটা চমৎকার ইনিংস খেলেছেন 118 রানের। তো যাই হোক, তাও আকাশদীপ আর জয়সওয়ালের এই শুরুর দিকের ওই 100+ রানের পার্টনারশিপটার উপর ভর করেই কিন্তু মানে ভারত সেকেন্ড ইনিংসে যে 396 রানের মানে অবধি পৌঁছাতে পেরেছে, তার জন্য এই আকাশদীপ আর জয়সওয়ালের মধ্যেকার 107 রানের পার্টনারশিপটা অনেক বড়, অনেক গুরুত্বপূর্ণ, অনেক কার্যকরী ভূমিকা ছিল বলে আমি মনে করি। এই জুটিটার জন্যই বলতে গেলে মূলত ভারত শুরুর দিকে ওই পজিটিভ টোনটা বা পজিটিভ রিদমটা পেয়ে গেছিল, যার জন্য ইংল্যান্ডকে কিন্তু ওই 374 রানের একটা টার্গেট দিন শেষে তারা সেট করতে পেরেছে, আর যে কারণে কিন্তু স্টিল ভারত এখনও এই ওভাল টেস্ট ম্যাচ জয়ের স্বপ্ন দেখছে। তো কেমন লেগেছিল আপনাদের কাছে জয়সওয়াল আর আকাশদীপের মধ্যেকার ওই 107 রানের চমৎকার পার্টনারশিপটা, কিংবা আকাশদীপের খেলা ব্যক্তিগত ওই 66 রানের অপ্রত্যাশিত ইনিংসটা? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।